সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সরকার পুরোপুরি প্রস্তুত, তবে নির্বাচনের তফসিলের পরের দিন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যা, রাজধানীর কারওয়ান বাজারে 7 জানুয়ারি সাবেক স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যার ঘটনায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলা শুরু করেছে রাজনীতিবিদরা, দেশের জনগণও। এছাড়া আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে। তাছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হয়নি। এছাড়াও কয়েকদিন আগে জামায়াত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। আবার এদিকে আজকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি আজ ইসিতে আপিল শুনানিতে অভিযোগ করেন, নির্বাচনী কোনো আমেজ নেই। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে বা হয়েছে আগামী নির্বাচন হবে ঐতিহাসিক নির্বাচন। সব মিলিয়ে আগামী নির্বাচন কেমন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিও বা কেমন হবে, এসব বিষয় নিয়ে আলোচনা করব আজ। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার জন্য, তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন নীলোফার চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য। নীলোফার চৌধুরী মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বাঁয়ে আছেন আবুল কালাম, সাংবাদিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, সম্ভবত নয়াদিগন্ত সাংবাদিকতা করছেন দীর্ঘদিন ধরে। আবুল কালাম আজাদ ভাই, আবুল কালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। প্রথমে একটু যেতে চাই, যেহেতু আমাদের কাছে রাজনীতিবিদ আছেন, সেই রাজনীতিবিদের একটু মূল্যায়ন শুনতে চাই। নীলোফার চৌধুরী মনি, যদি আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দিয়েও যদি শুরু করি, তিনি বলেছেন দেশের অবৈধ অস্ত্রগুলো প্রচুর, যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন 15% অস্ত্র, বিশেষ করে 5 আগস্টের জুলাই অভ্যুত্থানের সময় যে অস্ত্র লুট হয়েছিল থানা থেকে, 15%-র মতো অস্ত্র উদ্ধার এখনো সম্ভব নেই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠিক একই কথা বলেছেন। তিনি বলেছেন আবার আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ উন্নতি হয়নি। এখন সামনে নির্বাচন, কি হবে আসলে? ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, এই কথাটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে নির্বাচনের যে পূর্ব শর্তগুলো আছে কোনোটাই শুধুমাত্র অবৈধ অস্ত্র সেটা না, এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বাট কোনোটাই এই সরকার পূরণ করতে পারে নাই। আপনার পূর্ব শর্তগুলো, যে শর্তগুলো পূরণ করলে নির্বাচনটা অনিবার্য হয়ে দাঁড়ায়, বাট শর্ত একটাও পূরণ হয় নাই। এখন জনগণই নির্ণয় করবে যে নির্বাচনের অবস্থা, হাল হকিকতটা কোথায়। যেমন ধরেন আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমি এক কথায় যদি বলি, তাদের যে ট্রমাটাইজ অবস্থা, এখনও কোনো মব হলে, মব তো ডেইলি হচ্ছে, কারণে অকারণে হচ্ছে, যেখানে সেখানে হচ্ছে, সেই জায়গায় তারা যদি উপস্থিত থাকেন, তারা নিশ্চুপ থাকেন, নিরুত্তাপ থাকেন। প্রবলেমগুলো শেষ করে যাওয়ার পরে, সমস্ত প্রবলেমের জবনিকা হওয়ার পরে, তারা কেউ যদি মারা যায় তাকে নিয়ে হসপিটালে যায়, অথবা কেউ যদি আহত হয় তাকে ব্যবস্থা করে। মামলার ব্যাপারে তারা খুব উদ্গ্রীব থাকে, মামলা হলেই বাণিজ্য আছে, সেটা নিয়ে তাদের কোনো ওইখানে কোনো সমস্যা নেই, গড়িমসি নেই। তো সেই জায়গায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী একদমই আপনার প্রস্তুত না, অথচ এটা ছাড়া নির্বাচন হবে না। আমি যেভাবেই বলি না কেন, সরকারের নির্বাচন পরিচালনা করে সরকারের লোকজন। এখানে কোনো আপনার বেসরকারি লোকজন নির্বাচন করে, কিন্তু সরকারি লোকজন A to Z পর্যন্ত নির্বাচনের ভেতরে দিয়ে তাদের জার্নিটা প্রস্তুত থাকে। তো সেই জার্নিতে আপনার A to Z এর মধ্যে আমি ABCDও আমি যে মনে করি না যে পূরণ হয়েছে। আমলাতান্ত্রিক যে জটিলতাগুলো আগেও ছিল, এখনো আছে। আপনার যে ফ্যাসিস্টকে উৎখাত করে এত কাহিনী, অবশেষে নির্বাচনের যে পদধ্বনি শোনা যাচ্ছে, সেইখানে আমলারা কিন্তু সেই ফ্যাসিস্টের আমলারাই আছে, ওইভাবেই আছে। সো দ্যাট ওই আমলাদের কাছ থেকে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন, এটা ইম্পসিবল, ভূতের মুখে রাম নামের মতো। থাকলো আপনার গোলাবারুদ। আমি এটা শেষ করি, যেটা মেন প্রশ্ন, গোলাবারুদ। একটা গুলি, একটা বন্দুক হলেই কিন্তু একটা এরিয়া কভার করা যায়, খালি কয়েকটা ঠাস ঠাস পটকা ফুটলে, সে পুলিশের মাধ্যমেই হোক আর সন্ত্রাসীর মাধ্যমেই হোক, তাহলে কিন্তু আশেপাশে কোনো মানুষ থাকে না, সাধারণ মানুষ অন্তত, নেতারা তো থাকে না,
সাধারণ মানুষ তো আরো থাকে না। নির্বাচনে তো তো পুলিশের সেইখানে পাশাপাশি সেনাবাহিনীও থাকে। 1/3 সেনাবাহিনী যদি থাকে, সেনাবাহিনী তো এতদিন পর্যন্ত আমরা নিশ্চুপ দেখেছি, এবং এই 1.5 বছরের সেনাবাহিনী জরুরি আইন অবস্থা চলাকালীন সময়ও আমি সেনাবাহিনীদের নরণচরণ খুব একটা আমাদের চোখে পড়ে না। অপারেশন ডেভিড হান্ট বলি অথবা জরুরি আইন বারবার করে এক্সটেনশন বলি, যেটাই হোক না কেন সারা বাংলাদেশে সেনাবাহিনী পর্যাপ্ত পরিমাণে চলে গিয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখি নাই বিচার দেওয়ার পরেও তারা নিশ্চুপ থেকেছে যে কাউকে চরমভাবে অপরাধ করার পরেও তাকে এই লোকগুলাকে ধরেছে বা কোনো যদিও চাঁদাবাজ সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে। হ্যাঁ, যদিও সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার এখন নিয়ে আছে। আপনার কাছে আসবো, আর কয়েকটা প্রশ্ন আমার সাথে আছে, সময় যেহেতু কম। আবুল কালাম, আপনি কি দেখছেন? আচ্ছা, জামায়াতের পক্ষ থেকেও বেশ অভিযোগ তোলা হচ্ছে, যদিও আজকে জামায়াত আমির বলেছেন সুষ্ঠু সুন্দর একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে, এরকম একটা কথা তিনি বলেছেন, কিন্তু 8 জানুয়ারি জামায়াতের যিনি নায়েব আমির তিনি বলেছেন একটা পাতানো নির্বাচনের আশঙ্কা তারা করছেন। সব মিলিয়ে আসলে নির্বাচনকে সুষ্ঠু হবে কিনা, নির্বাচন অবাধ হবে কিনা, এই বিষয়টা একসময় অনেকের মাথায় ছিল। আমার এই টক শোতে অনেকেই বলতেন, কিন্তু ইদানিং রাজনীতিবিদ, বড় বড় দলের রাজনীতিবিদরাও সে একই কথা বলা শুরু করেছে। তাহলে নির্বাচনটা কেমন হবে আসলে? আপনাকে ধন্যবাদ। আর আমার সাথে আমার যে সহ আলোচক আপাকে ধন্যবাদ। আসলে এইখানে আমরা দুইজন যে আলোচক আছি তাদের মধ্যে ধরেন আমরা দুইজনই কর্মী, বাট একজন হচ্ছেন রাজনৈতিক কর্মী আর একজন হচ্ছেন সংবাদকর্মী। সুতরাং আমাদের মধ্যে হয়তো আলোচনা কিছুটা ফারাক হবে, এটাই স্বাভাবিক। তো এইখানে আপনি যে প্রশ্নটা করলেন, সময় যত ঘনিয়ে আসছে সবাই বলছেন নির্বাচন হবে, হচ্ছে, এই হবে। আমার ধারণা এবং আমি যেটা ফিল করছি বিভিন্ন কারণে, সেটা হচ্ছে নির্বাচন হবে কি না সেটা নিয়ে যেমন আশঙ্কাটা বেশি হচ্ছে, বাড়ছে, তেমনি যদি নির্বাচন হয় সেক্ষেত্রে এখানে রক্তপাত অনেক বেশি হবে, সেই আশঙ্কাটা আমি করছি। আপনারে আমি কয়েকটা উদাহরণ দিলে পরিষ্কার হবে। যেমন ধরেন, এই দেশে নির্বাচন হওয়ার আগে আমরা সবসময় দেখেছি, যদিও বিগত 16 বছর আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি বা এরকম কিছু দেখিনি প্রস্তুতি, দেখবেন যে সারা দেশে একটা অভিযান, বড় ধরনের একটা অভিযান পরিচালিত হয়, যে অভিযানে সেনাবাহিনীও থাকে, যৌথ বাহিনী থাকেন, তাদের অধীনে হয় এবং সেখানে সন্ত্রাসীরা আপনার আটক হয়, অস্ত্র উদ্ধার হয়। অর্থাৎ একটা নির্বাচনকে গুরুত্বপূর্ণ এবং নিরাপদ করতে যা যা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পড়ে সেটা তারা করেন। কিন্তু আপনারা এখানে, আপনি একজন নাগরিক, আমিও তো একজন নাগরিক, তো এখন আমরা কি এইটা দেখছি এখন পর্যন্ত? নির্বাচনে স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন ডেভিল হান্ট হচ্ছে এবং অভিযানও শুরু করা হয়েছে, কিছুদিন আগে বলেছে। আচ্ছা, উনি বলছেন, উনি তো অনেক কিছুই বলেন, কিন্তু এখন পর্যন্ত কয়জন আটক হয়েছে? বরং যদি অভিযানই চলে তাহলে যে এই যে কয়েকদিন আগে যুবদলের যে একজন নেতা যে গুলিতে মারলো, উনি কিভাবে খুন হলেন, কিভাবে, এবং উনাকে মারার পরে কয়জন আটক হয়েছে? যারা আটক হয়েছে তাদের পরিচিতিটা, তাদের বিষয়টা নিয়ে এখন কিন্তু গুলাটে অবস্থা রয়েছে। আরেকটা বিষয় আমি আপনার শেয়ার করতে চাই। আপা একটু আগে বলেছেন যে পুলিশের বিষয়টা নিয়ে, আমার কাছে মনে হয় যে পুলিশের যে তৎপরতা, এটা কেন পুলিশ ভূমিকা রাখতে পারছে না, তার প্রধান কারণ হচ্ছে পুলিশ কিন্তু এখনো ট্রমার মধ্যে আছে। সেই যে 24-এর যে আন্দোলন, সেই আন্দোলনে যা ঘটলো, পুলিশ, কারণ বিগত 16 বছরে পুলিশ বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল দলীয়ভাবে তাদেরকে ব্যবহার করে, যার কারণে এই যে 24-এর আন্দোলনে যা ঘটলো তাতে পুলিশ কিন্তু এখনো রয়ে গেছে আপনার একদম বলা যায় যে ট্রমার মধ্যে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না। এখানে তাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করছে, এই যে পুলিশ যে বিভিন্ন ক্ষেত্রে সাকসেস হচ্ছে না, আপনি দেখবেন যে 24-এর আন্দোলনে যে পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল সেই পুলিশই তো এখন আছে, নাকি চেঞ্জ হয়েছে? কয়েকজন অফিসার, কয়েকজন কর্মকর্তা চলে গেছে, তারাই তো আছে। তাদের মধ্যে এখানে কিন্তু বিভক্তি আছে। আবার কেউ বলছে হয়তো বিষয়টা এরকম যে 24-এ তো আমরা মার খেয়েছি, ঠিক আছে, এখন ওরা যা করছে আমরা কেন এটা আটকাতে যাব? আবার যারা এখন আসছে 24-এর আন্দোলনের পক্ষে যারা ছিল তারা মনে করে এটা দমনের দরকার, বিপক্ষে যারা ছিল তখন যারা ছিল তারা মনে করে এটা দমনে আমরা সহযোগিতা করব না। এই যে নিজেদের মধ্যে যে স্নায়ুযুদ্ধ, নিজেদের মধ্যে যে প্রতিহিংসামূলক যে আচরণ, নিজেদের মধ্যে যে অস্তিত্বের লড়াই, এইটার কারণে পুলিশ এখনো দাঁড়াতে পারছে না এবং আগামীতেও পারবে কিনা। একটা জায়গায় অপোজ করি আবুল কালাম, সেটা হচ্ছে আপনারা বারবার বলছেন পুলিশ ট্রমাটাইজ আছে, কিন্তু আপা একটুখানি বলেছিল মামলা বাণিজ্যের ক্ষেত্রে কি পুলিশ ট্রমাটাইজ না? না, সেটার ক্ষেত্রে তারা না, কারণ এখানে তো ব্যবসা আছে, ব্যবসা যেখানে আছে পকেট গরম। তাহলে আমরা কেন বলি তাদের ট্রমাটাইজ? খালি ট্রমাটাইজ তারা এই জায়গার মধ্যে, তারা হচ্ছে আন্দোলন দমন, তারা ন্যায়সঙ্গত আচরণ, বিচার
একজন রাষ্ট্রের নাগরিকের স্বাভাবিক প্রক্রিয়ায় যা যা ফ্যাসিলিটি পাওয়ার কথা সেটা দিতে তারা নারাজ ওই জায়গাতে। কিন্তু তাদের যেখানে পকেট গরম হবে সেখানে তারা নারাজ, সেখানে তারা খুব সক্রিয়, আগেও ছিলেন এখনো আছে। ধন্যবাদ। আপনার কাছে আরেকটা বিষয় নিয়ে আসবো, একটু যেতে চাই নীলুফা চৌধুরী মনি। বিএনপির পক্ষ থেকে একটা বারবার অভিযোগ ছিল প্রশাসন, বেশি 5 আগস্টের পরে প্রশাসন জামায়াতের দখলে, এখন কাদের দখলে? দেখেন, বিএনপি যে অভিযোগটা করেছিল, যেভাবে করেছিল, ওটা ওই জায়গাতেই ওই অবস্থায় আছে। আওয়ামী লীগ তো জাকিয়ে আছে। আপনার ধরেন 15-15.5 বছরে যদি 12-13 লাখ যদি সরকারি কর্মচারী থাকে, তা 10.5 লাখ সামথিং আপনার আওয়ামী লীগের এই 15 বছরে 15.5 বছরে নিয়োগপ্রাপ্ত হয়েছে। সেই আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত, আপনার মনে আছে আওয়ামী লীগের সময়ের যে নির্বাচনগুলো, 14 নির্বাচন আর 18 নির্বাচন এবং 24 নির্বাচনের আগে যারা প্রিজাইডিং অফিসার ছিল, রিটার্নিং অফিসার ছিল, তাদের কিন্তু 14 জেনারেশনের খবর নিত আওয়ামী লীগ 2 বছর 3 বছর আগে থেকে। তার শ্বশুর বাড়ির লোকরা কোন দল করে, তার বাবার বাড়ির লোকরা কোন দল করে, ওইভাবে নিয়ে কিন্তু তাদের বানিয়েছে। আপনি দেখেন ওই লোকগুলাই কিন্তু এখনো আপনার ডিসি, ওদের মধ্যে থেকে, এর বাইরে দেওয়াও অতটা সম্ভব না, কিন্তু আপনার যারা বেশি কালার ছিল তারা কিন্তু আছে এখনো, সচিব থেকে শুরু করে আপনার একদম ইওনো পর্যন্ত। তাইলে যদি ওই জায়গাটায় একটা ইওনোর কাছে একটা আসনের নির্বাচন ডিপেন্ড করছে, একটা রিটার্নিং অফিসারের কাছে 5টা-7টা ইলেকশনের আসন ডিপেন্ড করছে, তাহলে আপনার মনে করেন বিএনপি কি বলেছিল? বিএনপি বলেছিল যে আমরা রিটার্নিং অফিসারের আন্ডারে নির্বাচনটা চাই না, আমরা এই নির্বাচনটা নির্বাচন কমিশনের আন্ডারে চাই, যেটা জেলায় জেলায় থানায় থানায় নির্বাচন কমিশনের অফিস আছে এবং 1-2 জন করে কর্মচারী আছে ফুল পেজে। তো সেটা কিন্তু সরকার রাজি হয় নাই, দেয় নাই, কিংবা ইসিও কর্ণপাত করে নাই। তাহলে আমাদের লাভটা কি হলো? এখন আপনি জামাত আছে না বিএনপি আছে, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তের জন্য অবান্তর। এখন এই প্রশ্নটা বান্তর, যে প্রশ্নটা যে ফ্যাসিস্টের যদি আপনার ছায়াটা থাকে তাহলে সবার জন্যই কিন্তু দুঃসম। আমি বুঝতে পেরেছি, কথা পরিষ্কার। একটা প্রশ্ন, সেটি হচ্ছে বিএনপির বিরুদ্ধে একটা অভিযোগ বারবার, আমার কালকে টক শোতেও অনেকে করেছে, বিএনপি যে গণভোট হতে যাচ্ছে, গণভোটের কোন পক্ষে আসে, হাতে নাকি নাতে? বিএনপি কাউকে কিছুই বলে নাই। বিএনপি তো এমন একটা দল, বিএনপি তো নিজের দলের কাছে ধানের শীষেও ভোট চায় না। বিএনপির অনেক লোক যদি ধানের শীষে ভোট না দেয় বিএনপি কিছু করতে পারবে? ঠিক তেমনই আপনার হা না ভোটটাও মানুষের জনগণের স্বাধীনতার উপর বিএনপি হয়তো বা ছেড়ে দিয়েছে, কারণ এখনো যেহেতু পরিষ্কার হয় নাই। আমি এটাই মনে করি আরেকটা জায়গায় কোন জিনিসটা পরিষ্কার হয়নি, মানে ইয়েস নো কিছুই বলে নাই, বরং বিএনপির মহাসচিব বলেছেন আমরা তো নিষেধ করি নাই। তার মানে কি, নিষেধ যেহেতু করেন নাই তাদের মৌনতা আছে তাদের। এখন আরেকটা যে জিনিসটা, যেটা নিয়ে আমি এর আগে বলেছিলাম, এখনো আমি ওটা তুলতে চাই, যে কথাটা, যে ভোটটা, এই ভোটের আগে আপনার নর্মাল নিয়ম অনুযায়ী আপনার এই গণভোটটাকে বৈধতা দিতে গেলে আরেকটা গণভোট দরকার, কারণ সংবিধানে নাই এটা। তো সংবিধানে বৈধতা পাওয়ার জন্য একটা গণভোট দরকার, আমরা তো তা করছি না। আমরা কিন্তু সবাই মিলে বিএনপিকে একরকম বাধ্য করছি যে এই গণভোটেই থাকতে হবে। আমি বলি এই জুলাই সনদ তো আপনার সংবিধানের কোথাও নাই, এটা তো তখন জুলাই ছিল না সংবিধান যখন হয়েছে। তো সেইখানে বিএনপি কি বলেছিল, যে সরকারে গেলে আমরা সবাই মিলে, যারাই সরকারে যাক যারাই বিরোধী দলে থাকুক, আমরা সবাই মিলে এই বিলটা আমরা পাশ করবো, কারণ প্রত্যেকেরই কিন্তু এখানে জীবন মৃত্যুর একটা ব্যাপার আছে। কারণ একটা রাজনৈতিক দলকে আপনি কতদিন নেগেটিভ করে থাকবেন, একটা সময় না একটা সময় তার সে আসতেই পারে, আরেকটা সরকারের চেঞ্জের সময় আসতেই পারে। তো সেই জায়গায় কিন্তু বিএনপি বলেছিল, সেখানে কিছু কিছু দল সেটাকে কিন্তু মেনে নেয় না। আমি বলি যে যখন বিএনপির মেনে নেয় নাই, আপনি যদি আমাকে বিশ্বাস না করেন, আমি আপনাকে যে 100% বিশ্বাস করবো এটা কে বলেছে আপনাকে? আমার যদি মিনিমাম বুদ্ধি সত্তা থাকে, আমিও তো আপনাকে একটা মাঝামাঝি দাঁড় করাবো, যে হলেও হতে পারে না হলেও না হতে পারে। তো বিএনপির তো এখানে কোনো বাধ্যবাধকতা নাই, এই বাধ্যবাধকতা নাই। আমি আবারও কালকে বলেছেন হাতে তিনি বলেছেন, কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাও বলে নাই যে আপনারা সবাই হাতে ভোট দেবেন, কিছুই বলে নাই। উনি কাকে ভোট দিলেন সেটা নিয়ে কিন্তু কথা না, ধানের শীষ মার্কাই আমরা, তো এটা তো আর বলার অপেক্ষা রাখে না। আপনি বলেছিলেন যে এটাও বলে নাই, এইটা এর মধ্যেও যদি কেউ না দেয় তাহলে তো আর বাধ্য করতে পারবে না, আমি সেটাই বলছি। জনাব আবুল কালাম, একটা প্রশ্ন বারবার আসছে, গণভোট যেহেতু হা নার বিষয় আছে, হাতে ভোট দিলে আসলে সংবিধান কি ঠিক হয়ে যাবে, বা সংবিধানের কি পরিবর্তন আসতে পারে বলে মনে হয়?
আপনাকে ধন্যবাদ। এখানে একটা বিষয় হচ্ছে যে হা এবং না, এখানে সংবিধানের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে জুলাই যে আন্দোলনটা হলো, সেই আন্দোলনটাকে যদি আপনি বৈধতা দিতে চান, এই আন্দোলনে যারা ছিলেন তাদেরকে যে আগামীতে আপনি পুরস্কৃত করতে চান, তাদেরকে রক্ষা করতে চান, জুলাই আন্দোলনকে রক্ষা করতে চান, সেক্ষেত্রে হা না ভোটটা অত্যন্ত জরুরি। যেমন ধরেন যে এইখানে যে রক্ষা করতে চাইলে হা না তো জরুরি না, কোন একটা জরুরি, হা নাকি না? না, অবশ্যই হা জরুরি। এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা বিষয় বলি, যখন জুলাই যে সনদটা যখন স্বাক্ষর হলো, সেই স্বাক্ষরে কিন্তু এখানে কিন্তু বিএনপির কিছু আপনার নোট অফ ডিসেন্ট এটা থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু তারপরে যে সরকার অধ্যাদেশ জারি করলো, সেই অধ্যাদেশের বিষয়ে কিন্তু বিএনপির অবস্থানটা পরিষ্কার ছিল না। এখন যেহেতু সামনে নির্বাচন চলে আসছে, আমার মনে হচ্ছে যে এই বিষয়টা বিএনপি যদি তাদের অবস্থান হানার পক্ষে যদি তারা, অর্থাৎ তারা কি চান, হা হলে হা, না হলে না, অবশ্যই তারা হা চাইবেন, এটাই তো প্রত্যাশা সবাই করে এবং আমরাও এটাও আমরা মনে করি। এখন তারা যদি এইটা পরিষ্কার না করেন আর কোনো কারণে যদি না জয়যুক্ত হয়, সেক্ষেত্রে বিপদটা কোথায় দেখেন, পরবর্তীতে যদি কেউ আসে, ফেসিবাদের যদি আবার উত্থান হয়, তাহলে এই যে জুলাই যোদ্ধা তাদেরকে প্রত্যেককে কিন্তু ফাঁসি দিয়ে জ্বলতে হবে। সুতরাং এই বিএনপি বাদ যাবে না, কেউ যাবে না বাদ। এইখান থেকে আপনি বিএনপি না, শুধু তো আপনি আমিও বাদ যাব না, অন্যরা তো বাদ যাবে না যারা আন্দোলন করেছে জুলাই অভ্যুত্থানের সময়। বরং বিএনপি আরো বেশি সেখানে ক্ষতিগ্রস্ত কেন হবে? দেশ জুড়ে বিএনপি যা করেছে, যতটুকুই করুক, তারা তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ আছে, এই প্রতিপক্ষের ক্ষেত্রে জামাতের চেয়ে বিএনপির বিরুদ্ধে প্রতিপক্ষের অভিযোগটা বেশি। সুতরাং তার মানে কি, তারা বলতে চায় যে জামাতের চেয়ে বিএনপির দ্বারা তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার পরিবর্তনের পরে। যদি সেটা হয়, তাহলে আপনি কাকে আগে ধরবেন, যার দ্বারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাকে, নাকি যার দ্বারা কম তাকে? সুতরাং এইটা যদি জয়যুক্ত না হয়, আমাদের জন্য যে কত বড় বিপদ হবে, এই দেশ গুরুস্থান হবে, সুজা হিসাব শেষ। ধন্যবাদ আপনাকে। আমি আবারও নীলুফার চৌধুরী মনির কাছে যেতে চাই। নীলুফার চৌধুরী মনির, আওয়ামী লীগের শেখ হাসিনার যে পতন, সেই পতনের অনেক অভিযোগের মধ্যে একটা অভিযোগ বলেছে, একটা দেশের মানুষকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে, অন্যান্য অনেক অভিযোগের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়ন না করায় আওয়ামী লীগের পতন হয়েছে, শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। এখন বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত তো নাই, এখন চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর আমরা দেখতে পাচ্ছি বিএনপিতে দলে দলে জনস্রোত, নেতা কর্মীতে ভরপুর, প্রচন্ড মানুষ বিএনপির পক্ষে কাজ করছেন, নেতাকর্মীরা কাজ করছেন। তৃণমূল নেতাকর্মীদের অনেকে আমরা দেখছি অবহেলা করতে। যদি আমি একটা এক্সাম্পল দেই, আপনি নিজেই বেগম খালেদা জিয়ার কবরে গিয়েছেন, আমি দেখেছি মহিলা দলের পক্ষ থেকে, সেখানে দেখেছি একজন মহিলা আপনাকে কোনোই মারতে দেখেছি আমি, কিন্তু সেই মহিলাকে আমরা গণমাধ্যমগুলো চিনি না, কিন্তু আপনাকে আমরা ভালো করেছি, যেহেতু আপনার মিডিয়াতে বেশ সরব ছিলেন। আপনি নিজের মুখে আমার এই টক শোতে বলেছেন, মইনুল হোসেন রোডের বাড়ি থেকে যখন বেগম খালেদা জিয়াকে বিতাড়িত করা হয়, উচ্ছেদ করা হয়, তখন আপনি বলেছেন মাত্র 100-200 মানুষ সেখানে গিয়েছিল। সাংবাদিক সহ, তাহলে মানে বিএনপির লোকজন কম ছিল। বাসায় যখন বিএনপি নেত্রীকে উচ্ছেদ করার সময় এত লোকের সমাগম হয়নি, কিন্তু এখন বিএনপির সুসময়ে দুধের মাছি বেড়ে গেল কিনা? এটা আসলে আমরা যে রাজনীতিগুলো করি বাংলাদেশের প্রেক্ষাপটে, সত্যি কথা আমি বলছি, বিবেকের তাড়নায় আমরা আসলে এই দেশের রাজনীতিগুলো পেটি বর্জুয়া রাজনীতি হয়। যদি বর্জুয়া রাজনীতিও হতো, বর্জুয়া কিন্তু চুরি করে, ডাকাতি করে, কিন্তু সেটা কিন্তু দেশের মানুষকেই ব্যবহার করার সুযোগ দেয়। কোনো ফ্যাক্টরি, শিল্প কারখানা, তাতে হয় কি, একজন যারটা ডাকাতি করলো সে লুজার হয়, কিন্তু টাকাটা কিন্তু দেশেই ঘুরপাক খায়, যে কারণে দেশের কিন্তু ইকোনমিক্সটা ভালো থাকে। আর পেটি বর্জুয়া তো সেটা না করে বিদেশে পাচার করে। আমরা ওই জায়গাটার অবস্থানের মধ্যে থাকা মানুষ, বহু বছর যাবত এটাই হচ্ছে, যে যেভাবে আছে সে সেভাবেই মোটা তাজা হচ্ছে ব্যক্তিগতভাবে, দেশ কিন্তু মোটা তাজা হচ্ছে না। সেই জায়গায় আপনার মানুষজন এত বেশি এটা মনে করে যে রাজনীতিবিদ মানেই এখানে টাকার খেলা, টাকা আছে। যে রাজনীতিবিদ নমিনেশন পাচ্ছে না, সেও কিন্তু টাকা নাই বলে পাচ্ছে না। এটা আপনি চিন্তা করেন, এখানে অনেস্ট মানুষের কোনো অবস্থা নাই বলে পাচ্ছে না। আর যে টাকার জন্য না পাচ্ছে, সেও কিন্তু টাকার জন্য কিন্তু সে ভালো মানুষ থাকছে না, তাকে আরো টাকা চাই।
কারণ সরকার যে বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে 15 লাখ বা 25 লাখ, এই টাকায় কিন্তু একটা এমপি 2 দিনও আমি যায় না। এইভাবে কি বলবো যে 5 আগস্টের অভ্যুত্থানের পরও রাজনীতিবিদরা পাল্টাই না? এক ফোঁটাও না। এই যে ক্ষমতার সঙ্গে কিছু মানুষের এই যে দুধের মাছিগুলো সব সময় যখন যে দল থাকে, আপনি বলছেন আওয়ামী লীগের সময় এই ঘটনা আওয়ামী লীগ মূল্যায়ন করতে পারে নাই বলেই, কিংবা বুঝে নাই বলে, গুপ্ত রাজনীতি কোনটা প্রকাশ্য রাজনীতি কোনটা বুঝে নাই বলে আওয়ামী লীগকে কিন্তু এক কাপড়ে চলে যেতে হয়েছে। ঠিক একই অবস্থা যদি এরপরে যারা আসবেন তারা যদি না বুঝেন, তাদেরও একই অবস্থায় পতিত হতে হবে। একে পরিত আমি বিএনপির ক্ষেত্রে এই কথাটাই বলবো, এবং জামাতকে আমি অন্যরকম একটা দল মনে করেছিলাম দলের ক্ষেত্রে, যে জামাত তার প্রতিদিনকার রিপোর্ট অনুযায়ী তার জাস্টিফাই হয়, প্রাতিষ্ঠানিকভাবে রাজনীতি করে। কিন্তু আমি যখন দেখলাম যে কিছু নমিনেশন না পাওয়া লোক, কিছু বহিষ্কৃত লোক যখন জামাতের মনোনয়ন পেয়ে গেলেন, জয়েন করে ফেললেন, এবং কেউ কেউ মনোনয়নও পেয়ে গেলেন, আমার কাছে এখন সব জামানের কথা বলছেন। আমার কাছে এখন সবকিছু দুধ ভাত মনে হয়, যে যাহা বা অন্য তাহাই তেপ্পান্ন। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আসবো আবারও। একটুখানি আবুল কালাম, আপনার কি মনে হয় আসলে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে, জামায়াতের অনেক নেতা প্রার্থী হয়েছেন কিন্তু কোনো জামায়াতের নেত্রীকে প্রার্থী করা হয় নাই, মানে নারীদেরকে প্রার্থী না করাটা, কিন্তু যদিও আমরা ঐকমত্য কমিশনে একটা 5%-এর একটা বিষয় আছে, 5% মনোনয়ন দেওয়ার কথা আছে নারীদেরকে, কিন্তু জামাত সেটাও তো নিজেই তো মানছে না। এই বিষয়টা আসলে আমি যেহেতু রাজনৈতিক কর্মী না, আপনি সাংবাদিক হিসেবে যদি বিশ্লেষণ আমি করেন। এটা মানে এই মুহূর্তে তাদের দৃষ্টিভঙ্গি কি আমি বলতে পারছি না, বাট আমার যেটা মনে হচ্ছে যে এইটা আমি জানি না তাদের সংবিধানে এটা আছে কিনা, মানে গঠনতন্ত্রে এটা আছে কিনা যে তারা কাউকে দেবেন কিনা, কিন্তু আমার ধারণা যে এটা গঠনতন্ত্রে থাকতে পারে না। একটা গণতান্ত্রিক দল যদি হয়, দেশ পরিচালনার যোগ্যতা যদি তারা মনে করেন তাদের আছে, সেক্ষেত্রে তাদের গঠনতন্ত্রে এরকম থাকবে না। কিন্তু তারা কেন দেননি, আমার যেটা ধারণা সেটা হলো যে হয়তো তারা ভাবছেন যে যদি কোনো নারী প্রার্থী দেওয়া, সেক্ষেত্রে তারা সমালোচিত হবেন। এই যে সামাজিকভাবে সমালোচনার ভয়ে হয়তো তার থেকে তারা একটু দূরে ছিলেন, এটা আমার যেটা ধারণা। সেক্ষেত্রে আমরা দেখলাম আর এনসিপির প্রার্থীদেরকে তো আবার দেখলাম, এনসিপির অনেক নারী নেত্রীকে তারা প্রার্থী করেছেন। না, সেটা তারা প্রার্থী করেছেন, সেটা তাদের হয়তো শরিক দল হিসাবে, কিন্তু তাদের দলের না, শরিক দল। অর্থাৎ আপনি আমার সাথে শরিক, আপনার দল থেকে দেওয়া হয়েছে, আমার দল থেকে না। সেখানে তাদের জবাবটা আছে, তাদের বের হওয়ার, যদি কেউ মন্তব্য করেন তাহলে তাদের বের হওয়ার সুযোগটা তারা রেখেছেন। এবং আজকে একটা জরিপ, সম্ভবত আপনার এখানে আসেনি, আজকে একটা জরিপ করেছে বাংলাদেশের খুব গ্রহণযোগ্য প্রতিষ্ঠিত 4টা সংস্থা, যৌথ জরিপ করেছে নির্বাচন নিয়ে। আমি জানি না এটা আপনার এখানে আছে কিনা, জাতীয় প্রেস ক্লাবে তারা আজকে এটা জরিপ ফলাফলটা দিয়েছেন। সেখানে তারা বলেছেন যে 4টা সংস্থার যৌথ জরিপে আসছে যে আগামী নির্বাচন ঘিরে বিএনপিকে সমর্থন করেছেন 34.7% লোক, এবং জামাতকে করেছেন 33.6%। তার মধ্যে এনসিপি তৃতীয়, অর্থাৎ 3 নম্বর স্থানে এনসিপি, এবং এর মধ্যে 17% কোনো মন্তব্য করেননি কাকে তারা ভোট দেবেন। আমি একটা প্রশ্ন শেষ করে দিই, এই জরিপগুলোকে আপনি বিশ্বাস করেন? না, জরিপ আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি দেখবেন যে এই জরিপগুলো কিন্তু আমাদের দেশে উত্তেজনা। আমি ওটাই বলি, কিছুদিন আগে প্রথম আলো একটা নিউজ করেছিল, একটা ESI এরকম একটি সংস্থা, তারা বলেছেন বিএনপি 70% মানুষ বিএনপিকে চায়। এখন ধরেন যে 70% দেখেন আমাদের জরিপের কি হাল, দেখেন কি দুরবস্থা। একজন বলছে 70% চায়, আরেকজন বলছে 34.7%। তাহলে এই এক সপ্তাহের ব্যবধানে বাকিরা গেল কই? জামাত কি সবাইকে নিয়ে চলে আসলো এইদিকে? তো এই জরিপগুলা হচ্ছে আমার যেটা মনে হয় দেশে একটা উত্তেজনা, মাঠ গরম করার জন্য একটা ব্যবসায়িক ভাবে এই বিষয়গুলোকে আমি দেখি, যে যেভাবে পারছে একদম ঠিক। এবং এই জরিপগুলো আমার মনে হয় প্রত্যেকটা রাজনৈতিক দলের আমাদের উচিত যে এই জরিপগুলোকে কান না দিয়ে, এই জরিপগুলো নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়, মারামারিও হয়। কেউ এটাও তো অভিযোগ তুলে যে কোন রাজনৈতিক দল টাকা ইনভেস্ট করে জরিপ করায়, এরকম একটা অভিযোগ হইতে পারে। এটা তো অবাস্তব, বাংলাদেশ সবই সম্ভব, এটা অবাস্তব, সম্ভাবনার দেশ বাংলাদেশ। আমি একটা প্রশ্ন আপনাকে করি, সবাই পাবো কিনা জানি না। নির্বাচন পর্যন্ত জামায়াতে যে 11 দলীয় জোট হলো, এই জোটটা অটুট থাকবে বলে হয় নির্বাচন পর্যন্ত, কারণ এখনো পর্যন্ত তারা আসন ভাগাভাগি নিয়ে সমঝোতায় পৌঁছাতে পারে। যদিও আজকে জামায়াতের তিনি বলেছেন 2-1 দিনের মধ্যে আসন ভাগাভাগি সমঝোতা হয়ে যেতে পারে বা ঘোষণা আসতে পারে। আপনি কি মনে করেন আসলে? তাই এখানে আমার মনে হচ্ছে যে এইটাতে তারা অটল থাকবেন, কারণ জামাত, আমার যতটুকু ধারণা, এই পর্যন্ত তাদের বিভিন্ন
কার্যক্রমে আমার মনে হয়েছে যে তারা খুব কমিটেড জায়গায় থাকে, তাদের কমিটেড দল। তো কমিটেড যদি তারা হয় সেক্ষেত্রে তারা যে বাকি কাজগুলোও করে এগুলো কিন্তু তারা অনেক হিসাব নিকাশ করে চাল দেয় কিন্তু দেখবেন। সুতরাং তারা তাদের হিসাবটা মিলে, কারণ সামনে তো সময় নেই। এই ঘোষণা দেওয়ার আগে তারা সম্ভবত কাল পরশু ঘোষণা দেবেন, ঘোষণা দেওয়ার আগে আমার যেটা ধারণা তারা এটা খুব কঠিনভাবে তারা পর্যালোচনা করেছেন এবং পর্যালোচনা করে হয়তো লিখিত হোক আর অলিখিত হোক খুব কঠিন একটা শর্তের মাধ্যমে এসে এই ঘোষণা দিচ্ছেন। এবং এই ঘোষণা যদি হয়, জামাত যদি ঘোষণা দেয়, তাহলে আমার ধারণা যে শেষ পর্যন্ত এটাই থাকবে। ধন্যবাদ আপনাকে নীলোফার চৌধুরী মনি। নীলোফার চৌধুরী মনি বা আমার এখানে টক শোতে আসলে অনেকজন আসে, একটি কথা তারাও অভিযোগ করেছেন। এভাবে বলি যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মানুষকে অনেক দলকে রাজনীতি করবার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশে, যদি বলি ৭৫ পরবর্তী সময়টাতে। কিন্তু বর্তমান যেই সময়টা, এই সময়টাতে বিএনপির পক্ষ থেকে দেখা যাচ্ছে ছোট ছোট দলগুলোকে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে কেন? এটা আসলে পরিস্থিতি মানুষকে অনেক কিছু করে। আমি এটা নিয়ে এই কথাটা বলতে চাই যে মানুষের এই সরকার আর কিছু পারুক না পারুক একটা জায়গায় মানুষের চরিত্রকে উন্মোচন করতে পেরেছে। সেটা হলো যে এই যে নিবন্ধিত দলগুলো নিজের মার্কা নিয়ে নির্বাচন করার জন্য, বড় দলগুলোর মার্কাটাকেই মানুষ চেনে বলে তারা জানে যে তাদের মার্কায় তারা পাশ নাও করতে পারে স্বতন্ত্র প্রার্থীর কাছে। এবং তারা যে এতদিন তাদের একটা উদ্দেশ্য ছিল, আদর্শ ছিল, সততা ছিল, ন্যায়নিষ্ঠতা ছিল, সব কিছু বিসর্জন দিয়ে অন্য একটা দলে শুধুমাত্র এমপি হওয়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ল। এটা এটা আমাকে অত্যন্ত আহত করেছে এই কারণে যে এই দেশে আসলে কোথায় আর ভালো কিছু আমরা খোঁজ পাব? যে পর্যন্ত আমি মনে করি একজন সংসদ সদস্যকে যে পর্যন্ত টিআরজি আর কাবিখার উন্নয়নমূলক কাজের থেকে দূরে না সরাতে পারবেন, সেই পর্যন্ত এইসব হতেই থাকবে হতেই থাকবে। যদি এইখানে টাকা বানানোর মেশিনটা না থাকতো, তাহলে আমার ধারণা যে এমপি হওয়ার জন্য এত মানুষ লোভনীয় হতো না। সেইখানে মানুষ হয়তো এটাও মনে করতো যে আমি উচ্চকক্ষে যাই, হয়তো এটাও মনে করতো এমপি হই নেই তো কি হয়েছে, আমি এমপিদের সহযোগিতা করতে চাই, আইন প্রণয়নের ক্ষেত্রে আমি বড় ভূমিকা রাখতে চাই, 5টা এমপিকে আমি জ্ঞান দিতে চাই, এই জন্য আমি প্রচণ্ড রূপে আমি স্টাডি করতে চাই। সেটা কিন্তু হয় নাই। আমার মনে হয় যে এই জায়গাটা প্রমাণ করে দিতে পেরেছে এই সরকারের এই আইনটা, যে যার যা নিবন্ধিত দল হয় দল বিলুপ্ত করে ইলেকশন করতে হবে, আইদার তাকে তার মার্কা নিয়ে নির্বাচন করতে হবে। এটা একদম সর্বশেষ সংযোজন গণতন্ত্র নস্যাৎ হওয়ার জন্য। আরপি সংশোধনের কারণে বিএনপির লাভ হলো না? বিএনপির লাভ কি? বিএনপি কি এরকম দল যারা আসছে তাদের কয়জন মানুষ আছে? আমি কাউকে ছোট করে বলছি না। তারা তো নিজে হাত গোটায় নিজের মতো করে আসছে এবং তাদের দল কিন্তু তারা বিলুপ্ত করেনি। অনেকে আসছে চেয়ারম্যান পর্যায়ে, তারা কিন্তু তাদের দল বিলুপ্ত করে নাই, রাখছে। আবার যদি পাশ করতে না পারে তারপরে আবার বিএনপি থেকে পদত্যাগ করে একটা লেটার দিলেই তো পদত্যাগ, আবার ওই জায়গায় তারা উত্তরাধিকার সূত্রে আবার প্রেসিডেন্ট হয়ে যাবে বা সেক্রেটারি হয়ে যাবে। এটাই তো আমার মনে হয়। আমার নির্বাচনী বৈতরণী পার করার জন্য আসছে। পার করার জন্য এটা হতে পারে। আরেকটা প্রশ্ন আপনাকে, কারণ বিএনপি এতদিনের কর্মী, বিএনপি তারা কি এইভাবে মেনে নিবে তাদেরকে? আমার তো মনে হয় না। সে কারণে বিদ্রোহী প্রার্থী হচ্ছে বিভিন্ন জায়গায়। না, বিদ্রোহী প্রার্থী এমনিও এক এক এলাকায় 4টা-5টা করে প্রার্থী বিদ্রোহী প্রার্থী হতেই পারে, কিন্তু এদেরকে মেনে নেওয়ার ক্ষেত্রে তো আরো তারা পাগল হয়ে গেছে। এই কারণে যে আমরা এত কষ্ট করলাম, আরেকজন হঠাৎ করে এসেই এই মনোনয়নটা ছিনিয়ে নিয়ে গেল, তাহলে আমার কষ্টের কি দাম থাকলো? আপনি বলছেন উপযুক্ত অনেক প্রার্থী অবশ্যই বিভিন্ন জায়গায় বিএনপি যেহেতু একের অধিক প্রার্থী প্রত্যেকটা আসনে উপযুক্ত, এখন অনেকেই প্রার্থী হয়েছেন। কিন্তু দলের পক্ষ থেকে বলা হচ্ছে যদি বিদ্রোহী প্রার্থীতে এই প্রার্থীরা যদি না মনোনয়ন বাতিল না করা হয়, তাদেরকে বহিষ্কার করা করেছেনও। রুমিন ফারহানাও সেই শিকার। তাহলে কি তাদেরকে অধিকার বঞ্চিত করা হচ্ছে? আপনার কি মনে হয়? দেখেন, এইখানে আমরা যখন দল করি, দলের কিছু আইন কানুন মেনে চলবো, এটা কিন্তু প্রত্যয়নপত্রে লেখা থাকে। হ্যাঁ, তো সেইখানে আমি যেমন আমার মোটামুটি আল্লাহর রহমতে একটা গ্রহণযোগ্যতা আছে, পারিবারিকভাবে মোটামুটি আছে। আমার বাবা জাগর দল থেকে এই দল করেছে, সেখানে আমি কিনতে পারতাম। আমি অনেক হিসাব করে দেখেছি, আমার যদি অভিমান থেকে থাকে তাহলে কেন্দ্রের উপর, কেন্দ্র আমাকে যারা মনোনয়ন দেয় নাই, তা আমি মিছামিছি কেন? আমি তো দলেরই একজন, আমি যেটাই করি না কেন,
কি দরকার এত ক্যাচালের মধ্যে গিয়ে? একটা প্রশ্ন করে রাখি, ব্যারিস্টার রুবিন ফারহানা তো প্রার্থী হয়েছেন, আপনি হবেন কিনা বা হওয়ার তো সুযোগ নেই? না, এখন আর সুযোগ নাই, আমি তো হই নাই। আমি ওটাই বলছি যে আমি আমার অনুগত, আমি তো আর অন্য কিছু জানি না। এটা আমার দল ভালো করে জানে যে এরা পুরানো, এরা ছাত্র দল করা থেকে আসা, সো এরা অন্য কিছু করতে পারে না, যে কারণে আমাদের নিয়ে তাদের মাথা ব্যথা। একটা প্রশ্ন নিয়ে আসবো, হয়তো যদি সময় থাকে। আমি একটু আবুল কালামের কাছে একটু যেতে চাই। সাংবাদিক, বিএনপি ক্ষমতায় গেলে নারীদের ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দেওয়ার অঙ্গীকার করছে, জামায়াত তো কোনো প্রতিশ্রুতি এখনো দিতে পারছে না। সেক্ষেত্রে জামায়াতের চেয়ে বিএনপি অনেকটা কি নির্বাচনী মাঠে এগিয়ে গেল কিনা? এই বিষয়টা আসলে হচ্ছে কি, আমাদের দেশের মানুষ এখন রাজনীতিবিদদের বিশ্বাস করে না, কোনো প্রতিশ্রুতিকেই বিশ্বাস করে। আপনি দেখবেন যে আমরা, কারণ কি, আমরা যখন যা বলি আমরা তা করি না। নির্বাচনের আগে আপনাকে দেখলে সালাম দেই, নির্বাচনের পরে দেখলে চিনি না। এই হলো আমাদের চরিত্র। তো এই চরিত্রের মধ্যে বিএনপি যেটা ঘোষণা করেছে ফ্যামিলি কার্ড, এটা অবশ্যই সমাজ, রাষ্ট্র বা মানুষের জন্য, বিশেষ করে মানুষের জন্য এটা অবশ্যই ভালো একটা সুযোগ, কল্যাণকর। কিন্তু কথা হচ্ছে শেষ পর্যন্ত তারা এটা কার্যকর কতটুকু শতভাগ করতে পারবেন সেখানে যেমন সন্দেহ থেকে যায়, তেমনি হচ্ছে মানুষ এখন নির্বাচনের আগে এটাকে কতটুকু বিশ্বাস করবে এবং এই বিশ্বাসের উপরে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সেটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। কারণ ওই যে বললাম যে মানুষ সবসময় মনে করে যে নির্বাচন আসলে আপনি আমি অনেক কিছু বলি স্বার্থের জন্য, নির্বাচন চলে গেলে আর কিছু চিনি না। এই জায়গাটাতে যদি বিএনপি মানুষের মধ্যে বিশ্বাসের ঘাটতি দূর করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হয়তো এটা কাজে লাগতেও পারে। একটু আরেকটা প্রশ্ন আপনাকে করে যাই, যদিও আপনাদের কথায় আমি একদম পরিষ্কার যে 5 আগস্টের পরে যে পরিবর্তন, নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, যে আমরা আশা আকাঙ্ক্ষা করেছিল, দেশের মানুষ আশা করেছিল, যারা আন্দোলন করেছে তারা আশা করেছিল, কিন্তু আপনাদের দুজনের বক্তব্যে সে আশাই অনেকটা যদি বলি গুড়ে বালি হয়ে গেছে। কিন্তু অন্যান্য বিষয়গুলো আছে, যেমন ধরুন গত সরকারের আমলে আমরা দেখেছি সাংবাদিক নির্যাতনের ঘটনা দেখেছি, সাংবাদিকরা অনেকেই জেলখানায় মারা গেছেন, একজন এমন একটা ঘটনা ঘটেছে। এই সরকারের আমলেও আনিস আলমগীরের মতো একজন মানুষ জেল খাটছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে কি মনে করেন, কি বলবেন? এই বিষয়টা হচ্ছে কি, যে জুলাই যে আন্দোলনটা কেন হয়েছিল, মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটা রাষ্ট্রীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছিল বলেই কিন্তু এই আন্দোলনটা হয়েছে। এটা হচ্ছে তার প্রতিবাদ। এখন যে অন্যায়ের প্রতিবাদ করে মানুষ দেশকে মুক্ত করে ফ্যাসিস্ট থেকে, সেই অন্যায় যদি আবার হয় তাহলে বুঝতে হবে যে দেশে গণতন্ত্র এখনো আসে নাই। তার প্রমাণ হচ্ছে আনিস আলমগীর, ওনাকে যে নেওয়া হলো জেলে, বা আরো সাংবাদিক যারা আছেন, তাদেরকে ধরেন যে তারা যদি অপরাধ করেন, সেক্ষেত্রে তাদেরকে আগে অপরাধটা উচিত ছিল যে কনফার্ম হওয়া, যে আসলেও জেলে যাওয়ার মতো অপরাধ তারা করেছেন কিনা, সেটা শতভাগ কনফার্ম হওয়ার ক্ষেত্রে তারপরে বাকি প্রক্রিয়াটা যদি সরকার শুরু করতো, তো সেটা আমার মনে হয় যে ন্যায় বিচারের ক্ষেত্রে, সেটা ইনসাফের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় আরো গ্রহণযোগ্য হতো সমাজে এবং সাংবাদিক কমিউনিটি, রাজনৈতিক কমিউনিটির কাছে। কিন্তু একটা প্রশ্ন আমার খুবই জানতে ইচ্ছে করে, প্রত্যেকবারে সরকারের আমলে একটা গ্রুপ, সাংবাদিকদের একটা গ্রুপ সবসময় লেজুর ভিত্তি, সরকারের যিনি ক্ষমতায় থাকেন তার লেজুর ভিত্তি করে থাকেন। সেটা আমরা দেখেছি কিছুদিন আগে, তার অর্থাৎ 2 দিন আগেই তো মনে হয় তারেক রহমানের একটা মত বিনিময় ছিল, সেখানে একটা প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে আপনারা ক্ষমতায় আসলে আবারও কি সেই বাছাই করা এলিট সাংবাদিকদেরকে আপনার সংবাদ সম্মেলনে নিয়ে যাবেন কিনা, সেখানে তেলের ঘানি উল্টিয়ে দেওয়া হবে কিনা। তিনি এই বিষয়কের সমাধান উত্তর দিয়েছেন। এই সাংবাদিকরা কেন ক্ষমতাসীনদের লেজুর ভিত্তি হয়ে যায়? তাদের তো এটা হওয়ার কথা ছিল, তারা তো জাতির বিবেক। একটা অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। দেখবেন কয়েকদিন আগে বিএনপির যে মহাসচিব, উনি বলছিলেন যে আমরা কাউকে দলে নেই না, সাংবাদিকরা এসে ঢুকে যায়। কথাটা কিন্তু সত্য, 100% সত্য কথা বলেছেন। আপনি সাংবাদিকতা করেন, কিন্তু দেখবেন যে সাংবাদিকতার আড়ালে, অর্থাৎ সে এমনভাবে রাজনীতি চর্চা করে, এমনভাবে কথা বলে, এমনভাবে বক্তব্য দেয়, মনে হয় যে সাংবাদিকতার ধারে কাছে উনি ছিলেন না, উনি হচ্ছেন একেবারে মাঠের রাজনৈতিক কর্মী, নেতা। তো এখন হচ্ছে যে কেন করেন, প্রশ্নটা হচ্ছে তার পেছনে কারণ একটাই, এখন সাংবাদিকতা আছে, পেশাদারিত্বের সাংবাদিকতা এখনো আছে, কিন্তু এই যে শ্রেণী, এই শ্রেণী কখনো পেশাকে কখনো মূল্যায়ন করেন। তারা মূল্যায়ন করেছেন কি, যে পেশার নাম ভাঙিয়ে আর্থিকভাবে যাতে আমি সচ্ছল হতে পারি, সুযোগ সুবিধা নিতে পারি,
এই একটা কারণে, এই আর্থিক সচ্ছলতা, তার প্রতিপত্তি এবং তার পাওয়ার, ক্ষমতা, এই তিনটা চর্চা করতে গিয়েই তারা দল না নিলেও তারা দলের মধ্যে চলে যান। এইটা যতদিন না দূর না হবে ততদিন পর্যন্ত আপনি আসলে সাংবাদিককে বস্তুনিষ্ঠ দলীয় সাংবাদিক। কর্মী থেকে সরাতে পারবেন। জি, ধন্যবাদ আপনাকে। নীলুফা চৌধুরী মনি, এবারে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করছে, তারা মনোনয়ন জমা দিয়েছেন। আজকে বললাম শামীম হায়দার পাটোয়ারি তিনি আপিলে শুনানিতে গেছেন। জাতীয় পার্টি অংশ নিয়ে তারা, জাতীয় পার্টিকে কোনো কোনো দল বলা হয় যে আওয়ামী লীগের দোসর একটি পার্টি, তারা নির্বাচন করতে পারছে। সামনে আওয়ামী লীগ কিন্তু নির্বাচন করতে পারবে না। আওয়ামী লীগ নির্বাচন করতে না পারাটা কেমন হবে নির্বাচনটা, যদি একটু বলতেন। দেখেন, আমি একটা জিনিস মনে করি যে তুমি অধম তাই বলিয়া কি আমি উত্তম হইব না। সিস্টেম এমন, যাদের মামলা আছে, মোকদ্দমা আছে, তারা তো দৌড়ের উপর আছে, পালিয়ে আছে। আপনি যদি নর্মালি দিয়ে দিতেন, বিচারের রায় যখন হবে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে গুড, অয়েল অ্যান্ড গুড, আমরা মেনে নিব প্রত্যেকেই। কিন্তু রায় হওয়ার আগে নির্বাহী আদেশে যে কাজটা করা হয়েছে, ঠিক একই কাজ আওয়ামী লীগ ও জামাতের সাথে করেছিল। তাহলে আমরা চেঞ্জ হলাম কোথায়? এই কথাটা বললে অনেকের ভালো লাগে না। আমরা তো একটা সুন্দর সিস্টেমেটিক গণতন্ত্রকে এই দেশে আনতে চাই, আমরা সবার অংশগ্রহণ আনতে চাই। সেইখানে আওয়ামী লীগ খারাপ, অনেক খারাপ কাজ করেছে। সবচেয়ে বেশি সাফার কে করেছে? আগে বিএনপি, তারপরে জামাত, তারপরে অন্যরা। তো এই যে বিএনপি এত সাফার করার পরে বিএনপির বা আমরা যখন এই কথাটা বলি যে যারা ওইখানে যদি কেউ থাকে যার নামে মামলা নাই, মোকদ্দমা নাই, সে যদি এসে দাঁড়াতে চায় দাঁড়ালো, একই জিনিস একই সিস্টেমে আওয়ামী লীগ করতে পারলো না। আওয়ামী লীগের তো আপনার কি বলে, যারা জোট ছিল জোটেরা করছে, তাহলে ঘটনা কিন্তু একই হয়ে যাচ্ছে। তাহলে আমি ওইখানের সমস্যাটা আমি রাখলাম কেন? তার চেয়ে বরং তারাও যদি আসতো এবং সমস্ত অংশগ্রহণমূলক নির্বাচনটা হলে কি হতো, যারা পাশ করতো তাদেরকে সবাই মেনে নিত। আওয়ামী লীগ কিন্তু অংশগ্রহণ ছাড়া নির্বাচন করেছে, জামাতকে করতে দেয় না। জামাত কেউ বিএনপির হয়ে, বিএনপির এই শফিকুর রহমান থেকে শুরু করে অনেকেই, 25 জন লাস্ট যখন 18তে করলো, তখনও কিন্তু ওনারা ধানের শীষ মার্কা নিয়ে করতে বাধ্য হয়েছে। করেছে আমি তা বলবো না, উপায় নাই, বাধ্য হয়েছে। তো সেই জায়গাটা আমরা বা এই যে জোট বা এই আপনার বৈষম্য বিরোধী যারা আমরা আছি, তারা কিন্তু সবাই ওই কাজটাই করে। এক কথাই যদি বলি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, বিএনপি চাই। বিএনপি চাই কিনা, বিএনপির ওই কথাটা, আমি তো বিএনপি মধ্য পর্যায়ের একজন কর্মী, আমি তো বিএনপির সমস্ত দায় দায়িত্ব নিতে পারি না। আমার কাছে যেটুকু যুক্তিসঙ্গত মনে হয়েছে আমি সেটা উপস্থাপন করি। ধন্যবাদ আপনাকে অসংখ্য। দর্শক, আমাদের বিদায় নেবার সময় হয়েছে। আমাদের সাথে আলোচনায় ছিলেন নীলুফা চৌধুরী মনি, বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, ছিলেন আবুল কালাম, সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতা। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, এবং সেই সাথে দর্শক আপনারাও ধৈর্য ধরে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।